বাংলাদেশ অস্থিতিশীল হলে প্রভাব পড়বে ভারতে, হুঁশিয়ারি ডক্টর ইউনূসের। আজই অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, কাল রাতে শপথ। গত 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাআল্লাহ করব। বিএনপির সমাবেশে জনসমুদ্র, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার। দ্রুত জাতীয় নির্বাচনের দাবি তারেক রহমানের। অভ্যুত্থানের আনন্দ বিষাদে পরিণত স্বজনহারা পরিবারে, নিখোঁজ আপনজনদের খোঁজে কথিত আয়নাঘরে মানুষের ভিড়। পুলিশ পুনর্গঠন চেয়ে অধস্তনদের কর্মবিরতি, কালকেই কর্মস্থলে ফেরার নির্দেশ নতুন আইজিপির। সংস্কার চান প্রশাসনের কর্মকর্তারাও। গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ, ব্যাংকিং খাতে লুটপাটের সহায়তার বিস্তর অভিযোগ। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, সড়ক ব্যবস্থাপনায় আনসার, মাঠে শিক্ষার্থীরাও। পোশাক খাতে নিরাপত্তা চান কারখানা মালিকরা। এবং ফের মিরপুরে ক্রিকেট শুরু, পাকিস্তান সফর সামনে রেখে অনুশীলন, সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা। অন্যথায় ভারত সহ বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সবাইকে যার যার কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দীর্ঘ বৈঠকে ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। তার আগে ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে স্বৈরশাসক আখ্যা দেন ইউনূস। Democratically run country, peaceful country. আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত। দেশের শান্তি ও স্থিতিশীলতার উপরও জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। If you destabilize Bangladesh, বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়লে তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পরিণত হতে পারে। সেই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার, ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য এবং পশ্চিমবঙ্গেও, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গার বাস। নতুন সরকার দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেও আশ্বাস দেন মোহাম্মদ ইউনূস। so law and order has to be restored. This is the anger, which accumulated anger that led to it, but it's to restrain, make sure we go back to the normalcy as soon as possible. আসমাতুলি, নিউজ 24। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজা বাতিল করে অব্যাহতি দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বুধবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক MA আওয়াল এই আদেশ দেন। ইউনূস সহ এই মামলায় 4 জনকে খালাস দিয়েছেন। চলতি বছরের 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এই মামলায় অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের MD আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছে। আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। আসামি যে 4 জন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান,
নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে দ্য চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। যতটুকু অর্থদ্বন্দ্ব সহ যা আছে এই মামলা, সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, আজই ঘোষণা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ প্যানেল, এমনটা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রূপরেখা নিয়ে তারা বৈঠক করছেন জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে পরিবারতন্ত্রের বাইরে সর্বজন গ্রহণযোগ্যদের আনা হবে। আমরা বিভিন্ন যারা দল রয়েছে, রাজনৈতিক দল, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, অন্তত যেই মানুষটি সেখানে থাকবে তাকে নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে, সেই বিষয়টি নিয়ে আমরা সবার সাথে কথা বলছি। প্রায় বলা শেষের দিকে। আমরা আজকে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে, হয়তো বিকালের মধ্যে আমরা আমাদের এই নামগুলো কনফার্ম করে আসলে প্রকাশ করার প্রক্রিয়াটিতে যাব। তো আশা করি পুরো দেশের মানুষের সামনে অন্তত আমরা এরকম একটি প্যানেল দিতে পারবো, যেই প্যানেল নিয়ে এই দেশের অধিকাংশ মানুষের ওই আস্থার জায়গাটি রয়েছে। গত 16 বছর ধরে আমাদের যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যাতে ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আশ্বাস আসে, বিশ্বাস আসে, যার কারণে প্রত্যেকটি যেই জায়গায় যে বেস্ট তাকে সেই জায়গায় দেওয়া হবে, যাতে করে সর্বজন গ্রহণযোগ্যতা পায়। সেজন্য যে দলীয়করণের একটি ব্যাপার থাকে, যে এতদিন পর্যন্ত একটা বাইনারি অপোজিশন ছিল, যে এই পরিবারতন্ত্র না হয় ওই পরিবারতন্ত্র, এই দুই পরিবারতন্ত্রের ঊর্ধ্বে উঠে সর্বজন গ্রহণযোগ্য ছাত্র জনতার উপস্থিতিতে, ছাত্র জনতার অংশগ্রহণে একটি সর্বজন গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিশ্বাস করে আমরা নিশ্চিত করতে পারবো। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অন্তর্বর্তীকালীন সরকারের আকার হতে পারে 15 সদস্যের, একথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আগামীকাল রাত 8টায় হতে পারে শপথ অনুষ্ঠান। সেখানে প্রায় 4 শতাধিক অতিথি উপস্থিত থাকবেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে সব ধরনের সহযোগিতার কথাও জানান তিনি। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10-এর দিকে হয়তো এখানে আসবেন। এটা মে বি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে। এটা এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এদিকে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠিক 3-4 দিন আগেও সারা দেশে বিএনপি নেতাকর্মীরা ছিলেন ছন্নছাড়া, আতঙ্কিত, কারাবন্দী। আজ সেই চিত্রের পুরো উল্টো। বাধাহীন শত শত মিছিলে নয়াপল্টন জনসমুদ্র। হাসিনা সরকারের পতনের পর প্রথম জমায়েত, জনতার ঢল ছাড়িয়ে যায় কাকরাইল, নাইটাঙ্গেল মোড় প্রান্ত থেকে পল্টন থানা, মতিঝিল পর্যন্ত। ফকরিপুল থেকে কাকরাইল সড়কে তাই শুধু মানুষের স্রোত। লক্ষাধিক মানুষ স্লোগানে সুর তোলেন দেশ গড়ার, বৈষম্যহীন বাংলাদেশের। হাসপাতাল থেকে প্রায় 6 বছর পর জনসমক্ষে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন, শোষণমুক্ত দেশ গড়তে সবার উচিত তরুণদের হাত শক্তিশালী করা। যে স্বপ্ন নিয়ে
বুকের রক্ত ঢেলে দিয়েছি সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা তরুণদের হাত শক্তিশালী করি, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কুচক্রী মহল ছাত্র জনতার বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র করছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালেমা মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিএনপি নেতারা দাবি জানান অন্তর্বর্তীকালীন সরকারকে 3 মাসের মধ্যে নির্বাচন দেয়ার। 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এলাকা ভিত্তিক কমিটি করার সিদ্ধান্ত জানানো হয় বিএনপি সমাবেশে। গেল 17 বছরের তুলনায় আজকের নয়াপল্টনের এই সমাবেশ ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে অনেকটা শৃঙ্খলা ভেঙে বিজয় উদযাপনের মতো, যেখানে নেই সরকারি দলের নিপীড়নের ভয় কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো হয়রানি, বরং গণতান্ত্রিক অধিকার উপভোগের উপযুক্ত সময়। যাদের রক্তের বিনিময় স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, তাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করলেন বিএনপির নেতাকর্মীরা। আরিফুল শাকিল, নিউজ 24, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। নিখোঁজ স্বজনদের খোঁজে কথিত আয়না ঘরে ভিড় করছেন স্বজনরা। বিশেষ বাহিনীর গোপন জায়গায় বন্দি রাখা কথিত স্থান আয়না ঘরে তাদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। হারিয়ে যাওয়া এমনই আপনজনদের খুঁজতে আয়না ঘরের সামনে বুধবার জড়ো হন নিখোঁজদের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন নাইম আলসিকো। দীর্ঘদিন থেকে বন্দী থাকা ব্যক্তিরা আয়নাঘর থেকে ছাড়া পাচ্ছেন, এমন খবরে রাজধানীর কচুক্ষেত মোড়ে জড়ো হয়েছেন স্বজন হারানো পরিবারগুলো। হারানো ব্যক্তিদের ছবি হাতে নিয়ে বুধবার সকাল থেকে অপেক্ষা করেন প্রিয় মানুষটিকে ফিরে পাবার আশায়। বলেন, বিএনপি করায় তুলে নিয়ে যাওয়া হয় তাদের আপনজনদের। ফেসবুকে সরকারি বিরোধী কিছু কথাবার্তা লিখতো, এই জন্য ওকে তুলে নিয়ে গেছে। বাবারা ফোন দাও, বাবারা স্যার আমরা খামো না। ফোন দিছি দেখি মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ থাকবো কেন? সারাদিন মোবাইল চার্জে ছিল, বাসায় ছিল, বিকালবেলা বের হয়ে গেছে, তাহলে মোবাইল বন্ধ থাকবো কেন? 2012 সালের 6 সেপ্টেম্বর, ঠিক আছে। তো যখনই আমরা খোঁজ করতে গেছি তখনই আমাদেরকে বলা হয়েছে আপনারা এই বিষয়ে আর আগায়েন না, তাহলে আপনাদের সমস্যা হইতে পারে। তাদের বিশ্বাস, আয়না ঘরেই দীর্ঘদিন ধরে বন্দী করে রাখা হয়েছে কারো ভাই, কারো স্বামী, কারো বা বাবাকে। আমার তখন 2 মাস ছিল, তখন আমার বাবা নিখোঁজ হয়েছে। আমার বাবাকে ফোন দিয়ে বাসা থেকে বের করে তারপরে সাদা কাপড়ে এই গাড়িতে উঠায় নিয়ে তারপরে আর এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। কালকে নেটের মাধ্যমে দেখছি যে আয়নাঘর নামের একটা স্থান আছে, এখান থেকে কিছু লোক বের হয়েছে। এই খবর পাই আমি রাত্রেই রওনা দিয়ে মাদারীপুর থেকে আমি এই ঢাকায় আসি। এর যেহেতু টর্চারের খবর পাওয়া গেছে, আমরা জানতে চাই যে এখানে কারা আছে, আমাদেরকে দেখান। আমাদের বাইক যদি এখানে থাকে আমাদেরকে ছেড়ে দাও, না হয় ওনাদেরকে আদালতে শো করো। আদালতে শো করার পরে ওনাদের কোনো অভিযোগ থাকলে অভিযোগ থাকলে সমস্যা নেই, আমরা জানতে পারলাম যে আমাদের ভাই এখানে আছে। সুজন মিয়া, সাগর আহমেদ, মোহাম্মদ আইনুল ইসলাম, আব্দুল করিম হাওলাদার, শিপন, মাসুদ পারভেজ বাবুদের মতো হারিয়ে যাওয়া ব্যক্তিদের দ্রুতই ফিরিয়ে দেবার
ক্ষতি জানান তারা। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। অভ্যুত্থানের আনন্দ বিষাদে পরিণত হয়েছে স্বজনহারা পরিবারে। শোকে স্তব্ধ হয়ে আছে শিক্ষার্থী ও স্বজনহারা পরিবারগুলো। হাসপাতালগুলো বলছে নিহত ও আহতদের শরীরে পুলিশের করা গুলি ছাড়াও সিভিলিয়ানদের ছোড়া অনেক গুলি পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। সূর্য উদিত হলেও অন্ধকার নেমে আসলো টঙ্গী সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিয়াদের পরিবারে। সারা দেশ যখন বিজয় উল্লাসে মেতে আছে, ঠিক উল্টো চিত্র রিয়াদের বাসায়। রক্তমাখা পাঞ্জাবি নিয়ে কেঁদে বুক ভাসালেন রিয়াদের মা। টঙ্গী সরকারি কলেজে পড়তো রিয়াদ। কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারিয়েছে রিয়াদ। 19 জুলাই শুক্রবার উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে যায় রিয়াদ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গুলি ছুটতে থাকে পুলিশ। গুলিতে মাথার পিছনের এক অংশ উড়ে যায় রিয়াদের। সড়কে লুটিয়ে পড়ে তাজা প্রাণ। এখন যতই কিছু হোক, দেশ স্বাধীন হোক, যাই হোক, আমার ছেলে তো আর আসবে না কোনোদিন। আমার বাবা তো আর কোনোদিন ফিরবে না আমার বুকে। পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে সংসার চালাতে বাবাকে সহায়তা করতেন রিয়াদ। যখন সিলেক্ট হয়েছে তখন সে বাসায় বলছে যে মা, আমি তো এখানে সিভি দিয়েছিলাম, আমি এখানে সিলেক্ট হয়েছে। ও ওখানেও 1 মাস চাকরি করছে। তার আসা যাওয়া চলাফেরা আমার মেয়ে অনেকটা তার কাছ থেকে অনেক কিছু শিখে অনুপ্রাণিত হইতো। কাজের উদ্দেশ্যে উত্তরার বিএনএস ভবনে গিয়েছিলেন জসিমউদ্দিন। পুলিশের গুলিতে বুক ক্ষতবিক্ষত হয়ে মারা যান তিনি। আপনাদের লোক নাকি গুলি গেছে আমরা শুনতেছি। তো আমি দ্রুত নামাজ শেষ করে গেছি, গিয়ে দেখি যে খুব রণক্ষেত্র অবস্থা। আমরা ওখানে পাই নাই, রাস্তায় না পাইয়া পরে সন্তাননিধি থেকে আমরা কুয়েত মন্ত্রীতে গেছি। কুয়েত মন্ত্রীতে গিয়ে সত্যিকারে আমরা 4টা লাশ দেখলাম। ওখানে আমাদের একটা লাশ, আমাদের ওই লোক ছিল। আন্দোলনের সময় নিহত ও আহতদের শরীর থেকে পুলিশের পাশাপাশি সিভিলিয়ান বুলেট পাওয়া গেছে বললেন উত্তরা আধুনিক মেডিকেলের পরিচালক। 5 তারিখের গুলো এগুলো পুলিশের গুলি, তার আগেও পুলিশের গুলি এবং অন্যান্য যে সংগঠন যারা পিস্তল নিয়ে বের হয়েছিল, যারা কিছু ব্লান্ট ইনজুরি ছিল, আর বেশিরভাগই হলো ছড়া এবং পিস্তল এগুলোর গুলি। দেশে এ ধরনের অধ্যায় যেন আর না আসে, সেভাবেই ভবিষ্যৎ পরিকল্পনা করার আহ্বান জানান নিহত ও আহতদের স্বজনরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ব্যাংকিং খাতে লুটপাটে সহায়তার অভিযোগ এনে গভর্নর আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বিক্ষোভ থেকে দাবি জানানো হয় গভর্নর ও ডেপুটি গভর্নরদের পদত্যাগের। পরে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, অভিযুক্তরা পদত্যাগের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর। অর্থ পাচার বন্ধে কেন এখনো নীরব বাংলাদেশ ব্যাংক? সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দেননি মুখপাত্র। বেনামি ঋণসহ বিভিন্ন অনিয়মে সহায়তার দায়ে গভর্নর আব্দুর রউফ তালুকদার ও ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বুধবার সকালে বিক্ষোভে অংশ নেন কেন্দ্রীয় ব্যাংকের কয়েকশো কর্মকর্তা। দাবি জানান অনিয়মে জড়িত নির্বাহী পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও। পরে দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্থাটির মুখপাত্র। জানান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন গভর্নর ও ডেপুটি গভর্নররা। সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে না। সুতরাং ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি, অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। 7 ব্যাংকে দেয়া অবৈধ সুবিধার বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র জানান হস্তক্ষেপ করা হয়েছিল অনৈতিকভাবে। প্রয়োজন এখন আইনি সংস্কারের। অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন, ওনাদের যে নির্দেশনা থাকবেন এবং আইনের যে প্রয়োগ থাকবে, আইনি সংস্কারের কথা আমরা বলেছি এবং আইনের কোথায় কোথায় লোপহোল আছে সেই দায়িত্বটাও আমাদের আজকে যারা কর্মকর্তা কর্মচারী এসেছিলেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এই ধরনের যে প্রয়োজনীয় আইনি সংস্কারগুলো দরকার, যেটাতে এই ধরনের হস্তক্ষেপ, এই ধরনের ইয়েকে দূর করা যায়, সেইটা আমরা সরকারের কাছে প্রস্তাবনা করব। অর্থ পাচারকারীদের ব্যাংক হিসাব এখনো কেন স্থগিত করা হচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান মেজবাউল হক। এছাড়া কয়েকদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা গভর্নর এখন কোথায় আছেন সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাননি মুখপাত্র। এখন উনি জানেন যে উনি ছুটিতে আছেন কিনা, সেই বিষয়টা আমরা তো আসলে বলতে পারবো না।
ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফাস্ট আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন দেশের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। বুধবার এক বিবৃতিতে বাজুস প্রেসিডেন্ট সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে নিহত শিক্ষার্থী ও নাগরিকদের শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান। হতাহতের প্রতিটি ঘটনা সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্বল্প দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণের ব্যবস্থা সহ গুরুতর আহতদের চিকিৎসার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি। বলেন, সারা দেশের 40,000 জুয়েলারি ব্যবসায়ী পরিবার ও এর সঙ্গে জড়িত প্রায় 25 লাখ মানুষের দায়িত্বশীল ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে। সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান সহ সকল শিল্প কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাজুস প্রেসিডেন্ট। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে শেখ হাসিনা সরকার, এমন অভিযোগ জানিয়ে 11 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বাহিনীর অধস্তন সদস্যরা। এমন অবস্থায় নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়েই পুলিশ সদস্যদের আগামী 24 ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। অন্যদিকে প্রশাসনে অবহেলিতরাও দাবি জানান সংস্কারের। পুলিশের আতুরঘর রাজারবাগ পুলিশ লাইন্স, জনগণের নিরাপত্তা বিধান যাদের দায়িত্ব তাদের নিরাপত্তায় এখন সেনাবাহিনী। কাজে যোগ না দিয়ে নিরাপত্তা সংকটে রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থান করছেন তারা। দাবি বাহিনী পুনর্গঠন। আজকে 3টা দিন আমি রাজারবাগে এবং রাস্তাঘাটে একটা লাঞ্ছিত পুলিশের মতো আমি জীবনযাপন করতেছি। আমাদের আন্দোলন এই জন্যই মূলত শুরু হয়েছে, লাশের হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। লাশের হিসাব যতক্ষণ না দিবে এবং জনগণের সঙ্গে যখন পুলিশ বান্ধব পুলিশ না হবে ততক্ষণ মধ্যে আমরা পুলিশের পোশাক করবো না। কি হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্সে তা জানতে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের সাথে যোগাযোগের পর মেলে ভেতরে প্রবেশের অনুমতি। অন্যান্য প্রতিষ্ঠানের মতোই আমাদের নিয়োগ 2য় শ্রেণীর 1ম শ্রেণীর সবই পিএসসির আন্ডার হতে হবে। আমাদের 999 যতটুকু সুযোগ সুবিধা থাকা দরকার বা যে মানসম্মত ব্যারাক বা সুযোগ সুবিধা থাকা দরকার সেগুলো আমাদের মাঝে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা টু মার্চ কর্মসূচিতে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে নিরাপত্তা ঝুঁকিতে এমন প্রতিবাদ তাদের। যেসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য এমন পরিণতি তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অধীনস্থ কর্মকর্তারা। স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গেছে তাদের খুঁজে বের করুন, তাদেরকে শাস্তি দিন। বিক্ষোভ আবার মাঝে মাঝে রূপ নেয় হাতাহাতিতেও। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে নিজেদের 11 দফা দাবি পেশ করেন। সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করে রাখা হয়েছে তাদেরকে মানবিক কারণে বিবেচনা করতে হবে। এমন অবস্থায় বদলির পর নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন মইনুল ইসলাম, আর র্যাব মহাপরিচালক হিসেবে AKM শহীদুর রহমান আর ডিএমপি কমিশনার হিসেবে মাইনুল হাসান দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়ে পুলিশ সদর দফতরের সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, রাজারবাগ সহ ঢাকা মেট্রোপলিটন ও জেলার সবাইকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগ দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা এদের অফিসার এবং ফোর্স স্ব পুলিশ লাইন্সে যোগদানের জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। দাবি, মন্তব্য, প্রত্যুত্তর ইত্যাদি প্রদান করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি, যেটি আমাদের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অত্যন্ত জরুরি।
এদিকে সংস্কার চেয়ে সচিবালয়ে বিক্ষোভ করেছেন অবহেলিত কর্মকর্তারাও। এমন অবস্থায় জনপ্রশাসন সচিব জানিয়েছেন, নতুন সরকার গঠনের পর তাদের দাবি তুলে ধরা হবে। এই মুহূর্তে আমাদের এখনো সরকার গঠন হয়নি, নতুন সরকার, এবং এই সরকার গঠন হবে এবং এটা এরপর আমরা দ্রুততম সময় এই দাবিগুলো নিয়ে অর্থাৎ কাজগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানেও সংস্কারের দাবি জোরালো হচ্ছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী। ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে। তবে সদিচ্ছা থাকলেও নিরাপত্তাহীনতার কারণে পুরোপুরি সার্ভিস দিতে পারছেন না কর্মজীবী মানুষ। তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের অর্জন থেকে শিক্ষা নিয়ে এখন স্বপ্নের সেই সোনার বাংলাদেশ গড়তে সর্বস্তরের জনগণ ভূমিকা রাখতে ফিরছেন কর্মস্থলে। এদিকে সড়ক শৃঙ্খল রাখতে আনসার ব্যাটালিয়নের সাথে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে শিক্ষার্থীরা। সরকার পতনের 2 দিনের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী। বুধবার সকাল থেকেই নগরের সড়কগুলোতে ছিল যানবাহনের চাপ। কর্মপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ফলে বেলা গড়ার সাথে সাথে অনেক স্থানেই সৃষ্টি হয় যানজটও। বেশ কিছুদিন রাস্তায় ট্রাফিক না থাকায় শিক্ষার্থীরা দায়িত্ব নেয় গতকালেই। যদিও আনসারদের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হলেও তাদের সহযোগিতায় এখনো রাস্তায় রয়েছে শিক্ষার্থীরা। ফার্স্টে সবার একটু নার্ভাস লাগে বা একটু কষ্ট হয়, তো আমরা আমাদের স্যার এখান থেকে ইশারা দিতেছে বা কোথায় কোন ট্রাফিক কোন দিকে যাবে, তো ওই লাইন অনুযায়ী আমরা করতেছি। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আমরা এখানে ফিল্ডে আসছি, তারা কি ধরনের প্রেশারে থাকে বা কীরকম ইয়েতে থাকে, তো আমি বলবো যে একটু জনগণ যদি আমাদের সাথে দাঁড়ায় বা পুলিশের সাথে দাঁড়ায়, তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশকে অনেক সুন্দরভাবে গড়ে তোলা যাবে। খুলতে শুরু করেছে রাজধানীর দোকানপাট। ফুটপাতে বসে চায়ের আড্ডাও এখন অনেকটাই স্বাভাবিক। এদের প্রত্যাশাও নতুন কিছুর। কিন্তু আজকে ছাত্ররা চালাচ্ছে, দেখেন কোনো যানজট নেই। আমি মনে করি যে এরকম করে যদি আজকের যে দেশটা যেরকম করে সকালবেলা চলতেছে, এরকম যেন সারা জীবন চলে। আমরা যাতে হলে ভালোভাবে দোকানদারি করতে পারি, কাজ কাম করতে পারি, চলাফেরা করতে পারি, এইটাই আমরা চাই। সব ব্যাপারে বৈষম্য দূর করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেন আমরা একই সাথে চলতে পারি। তারপরে যেন দুর্নীতিবাজ যেন না থাকে, সবার মধ্যে যেন একটা সহানুভূতি তৈরি হয়। বিভিন্ন অফিস আদালতেও ফিরছে কর্মজীবী মানুষ। তরুণদের সাথে দেশ গড়ার ভূমিকা রাখতে চান তারাও। তাই দ্রুত সরকার গঠন করে নিরাপত্তা জোরদার করার দাবি তাদের। সেনাবাহিনীও এখনো পর্যন্ত কোনোভাবে দায়িত্ব নিচ্ছে না, তো একটা ভয় আসলে থেকেই যাচ্ছে। তারপরেও মানুষ সর্বোচ্চ চেষ্টা করতেছে চারদিকে ঠিকঠাক করার জন্য। এই দেশ গঠনে যদি আমাদের কোনো সাহায্য তাদের দরকার হয়, আমাদের সে সহযোগিতা তাদেরকে করতে হবে, সেটা আমি মনে করি। আমরা চাই দেখি এমন একটা নতুন দল, মানে আমরা আর আগের সেই দলে ফিরে যেতে চাই না। সম্পূর্ণ নতুন মুখ চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। নতুন কিছুর প্রত্যাশা সকল মানুষের কণ্ঠেই। তবে তা বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে দেশপ্রেমিক মানুষের, এমন দাবিও সাধারণ মানুষের। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দর্শক, সংবাদের এই পর্যায়ে সময় হলো আর একটা বিরতির। সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দর্শক, দেখছেন সন্ধ্যার সংবাদ। কুষ্টিয়ায় জেলখানা ভেঙে 104 আসামি পালিয়ে গেছে। তাদের ঠেকাতে গিয়ে আহত হয়েছেন 3 কারারক্ষী। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। জেলার আবু মুসা জানান, দুপুরে জামিন পাওয়া বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী বের হচ্ছিলেন। তাদের সঙ্গে বের হতে অন্য আসামিরাও হট্টগোল শুরু করে। এ সময় 2 শতাধিক কারারক্ষী ভেতর থেকে একযোগে ধাক্কা দিয়ে প্রধান ফটক ভেঙে ফেলে। পালিয়ে যেতে থাকে আসামিরা। কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল জানিয়েছেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে। এদিকে গাজীপুরের কাশীপুর কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে গেছে 209 কয়েদি। এ সময় কারারক্ষীর গুলিতে 6 জন মারা গেছেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আজ খোলা হয়েছে দেশের বেশিরভাগ তৈরি পোশাক কারখানা। কাজে ফিরেছেন শ্রমিকরা, স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ। শ্রমিকরা বলছেন দেশে আর কোনো সংঘাত নৈরাজ্য চান না তারা। কাজের বিনিময়ে মাস শেষে ন্যায্য বেতনই তাদের মূল দাবি। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কারখানার নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সরকার পতনের দাবিতে চলা আন্দোলন ঘিরে শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা বিবেচনায় কয়েক দফায় বন্ধ হয় পোশাক কারখানা। আন্দোলন চরম আকার ধারণ করলে সবশেষ 4 আগস্ট কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ। এরই মধ্যে শেখ হাসিনার সরকারের পতনের পর বুধবার থেকে আবারও খুলে দেওয়া হয় দেশের সব তৈরি পোশাক কারখানা। শ্রমিকদের উপস্থিতিতে প্রাণ চাঞ্চল্য ফিরেছে শিল্প কারখানায়। দেশে আর কোনো সংঘাত নৈরাজ্য নয়, বরং নিরাপদ কর্মস্থল ও মাস শেষে ন্যায্য বেতনের দাবি শ্রমিক কর্মচারীদের। গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, এতে আমরা সবাই আনন্দিত। কোম্পানি যদি ঠিকমতো শিল্প প্রতিষ্ঠান চালাইতে না পারলে আমরাও ঠিকমতো বেতন পাবো না। কাজ করলে আমরা ভালো বেতন পাইয়া আমরা সংসার চলে ভালো চলতে পারি, ভালো খাইতে পারি। এদিকে বনানীতে এক অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, কয়েকদিনে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুষ্কৃতকারীরা। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। আজকে এতদিনের বন্ধ থাকার কারণে যে দেশ যে কিভাবে রক্তক্ষরণ হচ্ছে, এইটাকে কিন্তু মানে বলতে যাওয়া না, এবং এগুলো স্ট্যাটিস্টিক্স তো এখনো আমাদের হাতে নাই, কিন্তু এটা করতে যখন দেখবেন তখন বিলিয়নস অফ ডলার উইল বি দেয়ার, মানে দ্য লস অফ বিলিয়ন অফ ডলার অফ দ্য ইকোনমি। কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী নানাভাবে যারা এবং টোকাই শ্রেণীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় এই কাজগুলি করছে, তো এটা কারো কাছে আসলে কাম্য নয়। চিফ অফ আর্মি স্টাফ উনি যদি আমাদের সাথে বসে কিছু পদক্ষেপ উনি গ্রহণ করেন, তাহলে অতি দ্রুত আমরা কারখানাগুলো চালু করতে পারবো। আন্তর্জাতিক বাজারে পোশাক খাতের সুনাম অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। আপনার এই দুষ্কৃতকারীদের ধ্বংসযজ্ঞ অবশ্যই রুখতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আবারও স্বাগত সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। আবারও মিরপুরে ফিরেছে ক্রিকেট। পাকিস্তান এ দলের সফর সামনে রেখে হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছে ক্রিকেটাররা। এই দলের সফরের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সে দেশে যাবে শান্তরাও। তবে সেখানে সাকিব আল হাসান খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয় বিসিবি। বিসিবিতে স্বস্তি, মাঠে ফিরতে পেরেছেন ক্রিকেটাররা। অনুশীলনের শুরুতে শহীদদের স্মরণে 1 মিনিটের নীরবতা পালন করেন মুশফিক মিরাজরা। এ দলের সূচি ঠিক হয়েছে, জাতীয় দলও মাঠে নামতে যাচ্ছে। তবে মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে চিন্তা বেশি বিসিবির, ভাবতে হচ্ছে নিরাপত্তা নিয়েও। আপাতত প্রধান নির্বাহী কাজ চালিয়ে নিচ্ছেন, বোর্ডের বিভিন্ন কমিটির প্রধানরা না আসলেও খোঁজ খবর রেখেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর, তারা সবাই কিন্তু ভলেন্টারি ডিরেক্টর। তারা তাদের ব্যক্তিগত প্রফেশনের বাইরেও ভলেন্টারি এখানে নির্বাচিত হয়ে কাজ করেন। চেয়ারম্যানের সাথে এবং ভাইস চেয়ারম্যানের সাথে আমার কনস্ট্যান্ট যোগাযোগ আছে। বাংলাদেশ ক্রিকেটে এখন বড় আলোচনা সাকিবকে নিয়ে। তাকে দলে রাখা হবে কিনা, তিনি নিজে খেলবেন কিনা, সেই প্রশ্ন উঠেছে। ইলেকশন হন
ওনার অ্যাভেলেবিলিটি এই দুইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল ন্যাশনাল সিলেকশন প্যানেলের রেসপন্সিবিলিটি। এরপরে তার বাংলাদেশে এসে আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড। নারী টি-20 বিশ্বকাপ পড়েছে শঙ্কায়। দেশের অবস্থা ও পরবর্তী কার্যক্রম বিসিবির কাছে জানতে চেয়েছে আইসিসি। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সংবাদে সাথে থাকায় ধন্যবাদ।